আমি আপনার সন্তানের মা হতে চলেছি ক্যাপ্টেন শেহজাদ মির্জা। দ্রুত বাসায় এসে বিয়ে করে নিন আমায়, না হলে আপনার সন্তান অন্য কাউকে আব্বু ডাকবে। মেসেজটা শেহজাদের নাম্বারে পাঠিয়ে তড়িঘড়ি করে নাম্বারটা বন্ধ করে দিল আরহা। পরক্ষণে বুকের ভেতরটা ধড়ফড় করে উঠল। মনে হচ্ছে হৃৎপিণ্ডটা যেন স্বাভাবিক গতিতে ধুকভুক না করে এক লাফে গলা পর্যন্ত উঠে এসেছে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছে আরহার। এ- এটা কি করে ফেললাম? শেহজাদ ভাই যদি মেসেজটা পড়ে ফেলে, যদি সত্যি সত্যি বিশ্বাস করে করে বসে যে আরহা প্রেগনেন্ট, যদি রাগে অগ্নিশর্মা হয়ে যায় তখন কি হবে? এমন সব ভাবনা চিন্তায় প্রেশার যেন হাই হয়ে গেল ওর। উচ্চ মাধ্যমিকের পরীক্ষা আরহার। এইচএসসি পরীক্ষায় একেবারে দৌড়গড়ে এসে করা নার্সে। তাই পড়াশোনায় মনোযোগী হওয়ার উদ্দেশ্যেই আজ বন্ধু মায়ার বাসায় এসেছে আরহা আর শিউলি। পরিকল্পনা ছিল জমিয়ে গ্রুপ স্টাডি করবে, কিন্তু কল্পনা আর বাস্তবতা যে সব সময় এক হয় না। পড়াশোনার জন্য বই খাতা খুলেও পড়াশোনার পও হয়নি। তার বদলে গল্প, হাসাহাসি, খুনসুটি আর দুষ্টুমিতে কেটে গেছে পুরো বিকেল। এক পর্যায়ে শিউলি প্রস্তাব দিল, চলো টুথ অর ডেয়ার খেলি। ব্যাস সেখান থেকেই যত বিপত্তি শুরু। প্রথম কয়েক রাউন্ড বেশ মজাই চলছিল। সবাই একে অপরকে সহজ সহজ টুথ আর হাস্যকর ডেয়ার দিচ্ছিল, কিন্তু ভাগ্য যেন আজ আরহার পক্ষেই ছিল না। প্রথম প্রথম টুথ নিলেও পরবর্তী রাউন্ডে নিজের সাহসের বড়াই করতে গিয়ে সে টুথ না নিয়ে বুক ফুলিয়ে ডেয়ার বেছে নিয়েছিল। তখন কি আর জানতো সেই একটুখানি দেমাগের এমন ভয়াবহ মূল্য দিতে হবে। ভয়ে পুরো মুখ চুপসে গেছে আরহার। আরহার সেই অসহায় চেহারা দেখে মায়া ঠোঁট চেপে হাসল। তারপর শিউলির দিকে তাকিয়ে চোখ টিপে বলল, আরহা অযথাই এত ভয় পাচ্ছে বল? শেজাদ ভাই তো এখানে নেই, তাই না? আর থাকলেও কিছু করতে পারতো না, কারণ এটা গেম ছিল, সত্যি তো আর নয়। যাই হোক, এবার আমার ডেয়ার পূরণের পালা। বল আমাকে কি ডেয়ার দেবে? আরহা কিছু বলার আগেই শিউলি এবার আর চোখে আরহার দিকে তাকালো। তারপর দুষ্টু হাসি হেসে বলল, আধারটা তো আমি দিয়েছি, তাই তোর তো আমি দিব। তোর ডেয়ার হচ্ছে তোর ফোন থেকে শেহজাদ ভাইয়ের নম্বরে একটা মেসেজ পাঠাবি, লিখবি আধা হঠাৎ খুবই অসুস্থ হয়ে গেছে, বারবার বমি করছে, অবস্থা ভালো না ভাইয়া, 2বার অজ্ঞান হয়েছিল। শিউলির মুখে কথাটা শুনে আরহার চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। মুহূর্তেই আতঙ্কে প্রায় চিৎকার করে উঠল সে। কি বলি তুই? পাগল হয়ে গেছিস নাকি? আমাকে আজকে গোরস্থানে পাঠানোর প্ল্যান করেছিস? হ্যাঁ, গলার স্বর কেঁপে উঠছে আরহার। এমনিতে একটা মেসেজ পাঠিয়ে আমার অবস্থা কাহিল। মনে হচ্ছে শেহজাদ ভাই এক্ষুনি দরজায় এসে দাঁড়াবে। তার উপর আবার মিথ্যা করে লিখবি নাকি আমি অসুস্থ? উনি যদি সত্যিই সব ফেলে চলে আসেন কিংবা বাসায় ফোন করে বসেন তখন কি হবে ভাবতে পারছিস? আরহার ভয়ার্ত মুখটা দেখে মায়া আর শিউলি একে অপরের দিকে তাকিয়ে হু হু করে হেসে উঠল। তারপর মায়া হাসতে হাসতেই বলল, আরে বোকা মেয়ে, এটাই তো ডিয়ার। অযথা ভয় পাচ্ছিস তুই। ভয় পেলে আবার কিসের ডিয়ার হলো? ভয় পাবো না? এই মাত্র আমি মানুষটাকে লিখে পাঠিয়েছি আমি আপনার সন্তানের মা হতে চলেছি। এর চেয়ে বড় বোমা আর কি হতে পারে? এখন আবার অসুস্থতার মিথ্যা মেসেজ করতে বলছিস? শিউলি দুষ্টু হেসে তাকালো মায়ার দিকে। ওকে আবার চোখ দিয়ে ইশারা করে আরহার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলল, তার মানে একটু আগের এত সাহস দেখানো লোক দেখানো ছিল তোর? আসল কথা হচ্ছে তুই ভীষণ ভীত। কথাটা শুনেই আরহার মুখটা মুহূর্তে চুপসে গেল, যেন এক আঘাতেই অহংকারের টান লেগেছে। চোখ মুখ কুঁচকে শিউলির দিকে তাকিয়ে রইল সে। বন্ধুদের সামনে তাকে ভীতু বলা, এটা যেন কিছুতেই মেনে নিতে পারছে না সে। মায়াও সুযোগটা হাতছাড়া করলো না। আমি তো আগেই বলেছিলাম ও শুধু বড় বড় কথাই বলতে পারে, এর বেশি কিছু করার ক্ষমতা নেই ওর। আরহার ভেতরের জেদটা যেন মুহূর্তেই মাথাচাড়া দিয়ে উঠল।
ঠোঁট কামড়ে দুজনের দিকে তাকিয়ে রইল সে। কয়েক সেকেন্ড নীরব থেকে গম্ভীর গলায় বলল, কে বলেছে আমি ভীতু? কে বলবে আবার? আমরা তো দেখতেই পাচ্ছি। যদি তুই সত্যি সাহসী হতি তাহলে তো মেসেজ নিয়ে এত সমস্যা হওয়ার কথাই না, তাই না মায়া? ঠিকই তো। তা নয় রে, আমার চিন্তা অন্য কিছু নিয়ে। মানুষটা বাড়িতে তো নেই। যদি সত্যি কোনো সমস্যা হয় তাহলে আজ আমার জানাজা হয়ে যাবে। দূর, এত নাটক করিস না। সে তোর জানাজা পড়াবে নাকি তোকে জেলে দেবে নাকি বিয়ে করবে সেই সব পরে দেখা যাবে, আগে যেটা শেষ হোক। আল্লাহ, তোরা বন্ধু না, তোরা দুইটা আস্ত জমদূত। আজকে কোনোভাবে বেঁচে বাসায় ফিরতে পারি, আমি সত্যি করে বলছি, যদি বেঁচে ফিরতে পারি তাহলে জীবনে আর কখনো তোদের সঙ্গে ট্রুথ অর ডেয়ার খেলবো না আমি, দেখে নিস তোরা। আরহার অসহায় মুখটা দেখে আবারও হেসে গড়িয়ে পড়ল দুজন। তারপর মায়া হাত বাড়িয়ে বলল, আমার ফোনটা দে আরহা। আরহা সঙ্গে সঙ্গে ফোনটা বুকের সঙ্গে চেপে ধরল। না, একদমই না। ভদ্রভাবে দে, না হলে আমি নিজেই নিয়ে নেব। মায়া খবরদার। কথা শেষ হওয়ার আগেই মায়া এক ঝটকায় আরহার হাত থেকে ফোনটা কেড়ে নিল। একবার আর চোখে শিউলির দিকে তাকিয়ে দুষ্টু হেসে ধীরে ধীরে টাইপ করতে লাগলো। শেজার ভাইয়া, আরহা হঠাৎ খুব অসুস্থ হয়ে গেছে, বারবার বমি করছে, দুবার অজ্ঞান হয়েছিল, অবস্থা ভালো নয়, খুব ভয় লাগছে। মেসেজটা লেখা শেষ হতেই আরহা চিৎকার করে উঠল। না, সেন্ড করবি না প্লিজ, প্লিজ প্লিজ দিস না দোস্ত। কিন্তু ততক্ষণে অলরেডি সেন্ড করা শেষ মায়ার। মেসেজটা দিয়ে আবার নিজেদের মতো কথাবার্তায় ব্যস্ত হয়ে উঠল তিনজনে। এদিকে ক্যান্টনমেন্টের নিরিবিলি অফিসার্স কোয়ার্টারে গোসল শেষে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো ক্যাপ্টেন শেহজাদ মির্জা। কাঁধে ঝোলানো সাদা তোয়ালে দিয়ে ভেজা চুল মুছতে মুছতে রুমে পা রাখতেই চোখ পড়ল বিছানার উপর রাখা ফোনটার দিকে। স্ক্রিনে নতুন মেসেজের নোটিফিকেশন জলজল করছে। অভ্যাসবশত ফোনটা হাতে নিতেই স্ক্রিনে ভেসে উঠল একটি নতুন মেসেজের নোটিফিকেশন দুটো। প্রেরক আরহা। আরহার নামটা দেখে শেহজাদের ঠোঁটের কোণে অজান্তেই এক চিলতে হাসি ফুটে উঠল। হালকা কৌতূহল আর মিষ্টি প্রত্যাশা নিয়ে মেসেজটা খুলল সে। কিন্তু পরের মুহূর্তেই স্ক্রিনে লেখা কয়েকটি লাইন দেখে তার মুখের হাসিটা এক নিমিষেই মিলিয়ে গেল। আমি আপনার সন্তানের মা হতে চলেছি ক্যাপ্টেন শেহজাদ মির্জা। দ্রুত বাসায় এসে বিয়ে করে নিন আমায়, না হলে আপনার সন্তান অন্য কাউকে আব্বু ডাকবে। কয়েক সেকেন্ড স্থির হয়ে রইল সে। বিস্ময়ে রেশ কাটার আগেই দ্বিতীয় মেসেজের নোটিফিকেশনে চোখ পড়ল। আরহার বন্ধু মায়ার নাম্বার থেকে এসেছে। শেজার ভাইয়া, আরহা হঠাৎ খুব অসুস্থ হয়ে গেছে, বারবার বমি করছে, দুবার অজ্ঞান হয়েছিল, অবস্থা ভালো নয়, খুব ভয় লাগছে। এই মেসেজটা পড়ার সঙ্গে সঙ্গে বুকের ভেতরটা ধক করে উঠল শেহজাদের। মুখের রক্ত যেন মুহূর্তেই উধাও হয়ে গেল। কয়েক মুহূর্ত আগের অদ্ভুত মেসেজটা ভুলে গিয়ে তার সমস্ত মনোযোগ আটকে গেল দ্বিতীয় লেখাটায়। আরহা, আমার আরহা। মেয়েটাকে সে অসম্ভব ভালোবাসে। ওদের বয়সের ব্যবধানটা কম নয়, পুরো 10 বছর। সম্পর্কের হিসেবে আরহা শেহজাদের ছোট ফুপুর মেয়ে, অর্থাৎ ফুপাতো বোন। কিন্তু শেহজাদ কোনো দিনই তাকে শুধু বোনের দৃষ্টিতে দেখেনি। ঠিক কবে কিভাবে সেই ছোট্ট চঞ্চল মেয়েটা তার হৃদয়ের সবচেয়ে গভীর জায়গাটা দখল করে নিয়েছে সে নিজেও জানে না। শুধু এইটুকু জানে, পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষগুলোর তালিকায় আরহার অবস্থান সবার উপরে। সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন হওয়ায় দায়িত্বই তার প্রথম অগ্রাধিকার। বছরের বেশিরভাগ সময়ই বিভিন্ন পোস্টিং, প্রশিক্ষণ আর অপারেশন নিয়ে ব্যস্ত থাকতে হয় শেহজাদকে। চাইলেও সবসময় আরহার পাশে থাকা কিংবা নিয়মিত খোঁজ নেওয়া সম্ভব হয় না। তার উপর আরহাও এখন এইচএসসি পরীক্ষার্থী। কলেজ, কোচিং আর পড়াশোনা মিলিয়ে প্রায় সারাদিনই ব্যস্ত থাকে। অনেক সময় ফোন বেজে গেলেও ধরার সুযোগ হয় না। এই কারণে বেশ আগে থেকেই আরহার সবচেয়ে ঘনিষ্ঠ কয়েকজন বান্ধবীর নাম্বার নিজের ফোনে সেভ করে রেখেছিল শেহজাদ, যেন কোনো জরুরি পরিস্থিতিতে অত্যন্ত তাদের কাছ থেকে আরহার খবর জানতে পারে। প্রায় সময় বেশ ভালোই মেসেজই এসেছে, কিন্তু আজকের মেসেজটা খুলে যা দেখলো তা যেন মুহূর্তের মধ্যেই তার সমস্ত স্বাভাবিকতা কেড়ে নিল। একদিকে অদ্ভুত অবিশ্বাস এক দাবি, অন্যদিকে আরহার অসুস্থ হওয়ার খবর। দুটোর মধ্যে কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটা ভাবার সময়ও পেল না সে। তড়িঘড়ি করে কাপা হাতে কল বাটনে চাপ দিল,
কিন্তু আরহার নাম্বারে কল দিতেই ভেসে উঠল, দ্য নাম্বার ইজ ট্রাইনিং টু রিচ ইজ কানেক্টলি সুইচ অফ। একবার, দুবার, তিনবার, প্রতিবারই একই উত্তর। শেহজাদের বুকের ভেতরে অজানা আশঙ্কা আরো প্রবল হয়ে উঠল। আরহার মতো মেয়ে কোনো কারণ ছাড়া কখনো ফোন বন্ধ রাখে না। তার উপর মায়ার পাঠানো মেসেজ মাথা যেন কাজ করা বন্ধ করে দিল শেহজাদের। আর এক মুহূর্ত দেরি করল না সে। কন্টাক্ট লিস্ট থেকে শিউলির নাম্বার বের করে কল দিল। এদিকে ছাদের এক কোণে বসে তিন বান্ধবী তখনও নিজেদের কাণ্ড নিয়ে হাসাহাসি করছিল। হঠাৎ শিউলির ফোনটা কেঁপে উঠতেই সবাই চুপ হয়ে গেল। স্ক্রিনে ভেসে উঠল ক্যাপ্টেন শেহজাদ মির্জার কলিং। নাম্বারটা দেখে শিউলির মুখের হাসি মুহূর্তেই উধাও। ইয়া আল্লাহ, শেহজাদ ভাইয়ার কল। কাপা কাপা গলায় কথা বলল শিউলি। ওর হাত কেঁপে উঠল। ফোনটা প্রায় হাত থেকে পড়ে যাওয়ার উপক্রম। মায়া তাড়াতাড়ি ফোনের স্ক্রিনে তাকিয়ে ফিসফিস করে বলল, সত্যি আরহা, শেহজাদ ভাইয়া। আরহার বুকটা ধক করে উঠল। এতটা ভয় লাগছে যে মনে হচ্ছে এখানেই কাপড় নষ্ট করে ফেলবে। তবুও কোনো মতে নিজেকে সামলে বলল, আমি তখনই বারণ করেছিলাম, বলেছিলাম না সেন্ড করিস না। এখন কি হবে? আমি আমি তো ভাবছিলাম ভাইয়া হয়তো পরে কল করবে, এত তাড়াতাড়ি করবে এটা তো মাথা দিয়ে আসেনি। কি করবো এখন? ফোনটা একটানা বেজেই চলেছে। তিনজনই একে অপরের মুখের দিকে তাকিয়ে আছে। কারো সাহস হচ্ছে না ফোনটা ধরার। মায়া একবার শুকনো ঢোক গিলল, এরপর নিচু গলায় বলল, কলটা ধর, না ধরলে উনি আরো সন্দেহ করবেন। কিন্তু আমি কি বলবো? যা মেসেজে লিখেছি সেটাই বল। ভাইয়া তো আর এসে দেখবে না, বলবি আমরা ডক্টর দেখিয়েছি আর আরহা এখন ঠিক আছে। সে বুঝলাম, কিন্তু ভাইয়াকে ভয় লাগে আবার। মিথ্যে বলতে গিয়ে যদি ধরা পড়ে যায়। ওদের দুজনের এমন ভয় পাওয়া দেখে আরো বেশি ভয় পেল আরহা। দু হাত জড়ো করে প্রায় কেঁদে ফেলার ভঙ্গিতে বলল, প্লিজ কেউ ধরিস না প্লিজ, একটু পর বলবো, ভুল করে পাঠানো হয়েছে প্লিজ। শিউলি অসহায়ের মতো ওর দিকে তাকালো। এখন আর সেই সুযোগ নেই আরহা। ভাইয়া তোকে নিয়ে কতটা পজিটিভ সেটা তো আমরা সবাই জানি। একদিকে তোর ফোন বন্ধ, এখন যদি আমিও ফোনটা না ধরি তাহলে ভাইয়া যদি সত্যি সত্যি এখানে চলে আসে তখন। ওদের এমন কথাবার্তার মধ্যেই কলটা কেটে গেল। তিনজন একসাথে হাফ ছেড়ে বাঁচল যেন, কিন্তু সেই স্বস্তি টিকলো মাত্র 2 সেকেন্ড। আবারও ফোনটা বেজে উঠল। স্ক্রিনে একই নাম, ক্যাপ্টেন শেহজাদ মির্জা কলিং। এবার তিনজনের মুখের রং একেবারে ফ্যাকাশে হয়ে গেল। ফোনটা একটানা বেজেই চলল, কিন্তু কেউ ধরল না। শিউলি কাপা হাতে ফোনটা উল্টে রাখলো, যেন স্ক্রিনটা চোখের সামনে না থাকলেই সব ঠিক হয়ে যাবে। মায়ার ঠোঁটের হাসিও অনেক আগেই মিলিয়ে গেছে। আরহার অবস্থা সবচেয়ে খারাপ। ভয়ে ওর হাত পা ঠান্ডা হয়ে এসেছে। বুকের ভেতরটা এমন জোরে ধুকভুক করছে, মনে হচ্ছে সবাই শুনতে পাচ্ছে। কয়েক সেকেন্ড পর আবারও কল এলো। মোট 5-6 বার কল করার পরও কেউ ফোন ধরল না। এবার শেহজাদের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল। যুদ্ধক্ষেত্রের কঠিন পরিস্থিতিতেও যে মানুষটা নিজের স্নায়ু ঠান্ডা রাখতে পারে সেই আজ সম্পূর্ণ দিশেহারা। বারবার বমি করছে, দুবার অজ্ঞানও হয়েছিল। শিউলির পাঠানো কথাগুলো বারবার কানে বাজছে শেহজাদের। আরহার ফোন বন্ধ, শিউলিও ফোন ধরছে না। মুহূর্তের মধ্যেই হাজারো আশঙ্কার ভিড় জমল শেহজাদের মাথায়। সে আর দেরি না করে সে আরহার মায়ের নাম্বারে কল দিল। দুবার রিং হতেই ওপাশ থেকে স্নেহমাখা কণ্ঠ ভেসে এলো। হ্যালো শেহজাদ বাবা, হঠাৎ অসময়ে কল করলে যে, তুমি ঠিক আছো? নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে শেহজাদ তারপর নরম গলায় বলল, আমি ঠিক আছি ফুপি। আরো কোথায়? ও কি বাসে আছে? না বাবা, ও তো ঘন্টাখানেক আগে বেরিয়েছে, সামনে এইচএসসি পরীক্ষা, তাই বলল বন্ধুদের সঙ্গে গ্রুপ স্টাডি করবে। মায়েদের বাসায় গেছে। কেন, কিছু হয়েছে নাকি? শেহজাদ এক মুহূর্ত চোখ বন্ধ করলো। প্রথম মেসেজটার কথা সে ইচ্ছে করেই গোপন রাখলো। এমন একটা কথা শুনে অকারণে আরহার মাকে দুশ্চিন্তায় ফেলতে চায় না। শুধু শান্ত গলায় বলল, আসলে ওর এক বান্ধবী আমাকে মেসেজ দিয়েছে। আর ওর শরীর নাকি খুব খারাপ, বারবার বমি করছে, এমনকি দুবার অজ্ঞান হয়েছে। তারপর থেকে আর কাউকে ফোনে পাচ্ছে না, তাই একটু চিন্তা হচ্ছে। কথাটা শুনেই ওপাশে কেসে উঠল মিনি বেগম।
কি বলছো বাবা? আমায় তো কিছুই জানায়নি। দাঁড়াও তো, আমি কল করছি। কল করে কোনো লাভ হবে না ফুপি। আমি কতবার কল করেছি কিন্তু আরহার ফোন বন্ধ। আর ওর 2 বান্ধবী ফোন রিসিভ করতেছে না। তুমি একটু দ্রুত যাবে ফুপি ওদের বাসায়, প্লিজ। একটু দ্রুত যাও না, আমার টেনশন হচ্ছে। আরহার মা আর কথা বাড়ালো না, শুধু এখনই যাচ্ছে বলে কলটা কেটে দিল। কিন্তু শেহজাদের অস্ত্রতা একটুকু কমলো না, বরং বুকের ভেতরের চাপাটা যেন আরো বেড়ে গেল। সে সঙ্গে সঙ্গেই নিজের বাড়ির ল্যান্ডলাইনে কল করলো। ফোন ধরতেই ওপাশ থেকে তার মায়ের কণ্ঠ ভেসে এলো। হ্যালো। আম্মু, আর ওর বন্ধু আছে না মায়া, তুমি এখনই মায়াদের বাসায় যাও তো। কেন? কি হয়েছে? সব ঠিক আছে তো? তোর গলার স্বর এমন লাগছে কেন বাবা? কিছুক্ষণ আগে আরোর শরীর খুব খারাপ বলে খবর পেয়েছে, কিন্তু ফোন করলাম ফোন বন্ধ, কাউকে পাচ্ছি না। প্লিজ তুমি এখনই গিয়ে দেখো, আমি এখানে বসে কিছু করতে পারছি না। মা ছেলের কণ্ঠের উৎকণ্ঠা স্পষ্ট বুঝতে পারলেন। তার ছেলে যে আরহাকে কতটা চোখে হারায় তা তিনি জানেন, তাই সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বললেন, এত টেনশন করিস না বাবা, আমি এক্ষুনি বের হচ্ছি। শেহজাদের গলা এবার ভারী হয়ে এলো। আম্মু প্লিজ, যত দ্রুত পারো যাও। আর বলছি আমাকে ফোন দিও যদি যদি বেশি খারাপ কিছু হয়। সে বাক্যটা শেষ করতে পারল না, দাঁত চেপে কয়েক সেকেন্ড চুপ থেকে আবার বলল, প্রয়োজন হলে আমি ছুটি নিয়ে চলে আসবো, তবু ওকে এভাবে একা রেখে আসতে পারবো না। আল্লাহর দোহাই লাগে আম্মু, প্লিজ তাড়াতাড়ি যাও। কথাটা বলতে বলতে শেহজাদের হাত মুঠো হয়ে গেল। জীবনে অসংখ্য বিপজ্জনক অভিযানে অংশ নিয়েছে সে, কিন্তু আজ একটা বন্ধ ফোন তাকে যতটা অসহায় করে তুলেছে ততটা কোনো যুদ্ধও পারেনি। মমতাজ বেগম যেন ছেলের কণ্ঠের অস্ত্রতা আর আকুলতা স্পষ্ট বুঝতে পারলেন, তাই আর কোনো প্রশ্ন করলেন না। আচ্ছা বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। কথাটা বলেই তড়িঘড়ি করে কলটা কেটে দিলেন। মুখে যদিও শান্ত ভাব, কিন্তু বুকের ভেতর তখন অজানা এক শঙ্কার দানা বাঁধতে শুরু করেছে। এমন করে শেহজাদ কোনো দিন তাকে তাড়া দেয়নি। ছাদের দরজা বন্ধ করে নিশ্চুপ হয়ে বসে আছে তিনজন। টেনশনে যেন সবার মাথায় কাজ করা বন্ধ করে দিয়েছে। এখন কি করবে, কোনো পথই খুঁজে পাচ্ছে না। নীরবতা ভেঙে কাপা গলায় বলল মায়া, আমরা কাজটা ঠিক করিনি রে। আরও তখন মজা করলেও এখন মনে হচ্ছে সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে। শিউলিও দীর্ঘশ্বাস ফেলে সায় দিল। ঠিক বলেছিস, তবু সব কিছু সামলে নেওয়া যেত যদি আমরা অন্তত শেহজাদ ভাইয়ের কলটা ধরতাম, কিন্তু সেটাও তো করিনি। এখন কি হবে? আরহা চুপচাপ ওদের কথা শুনছিল, কিন্তু আশ্চর্যের বিষয়, কিছুক্ষণ আগেও যে ভয়টা ওর বুকের ভেতর তোলপাড় করছিল, এখন তার আর কোনো অস্তিত্বই নেই। যেন মুহূর্তেই সব ভয় হাওয়ায় মিলিয়ে গেল। বরং মাথার ভেতর দ্রুত কোনো না কোনো উপায় খুঁজে বের করার চেষ্টা করছে সে। ঠিক তখনই সিঁড়িঘরের দরজা খোলার শব্দে তিনজনই চমকে উঠল। আতঙ্কিত চোখে পেছনে ফিরে তাকাতেই দেখলো মায়ার মা আর মিনি বেগম একসঙ্গে ওদের দিকেই এগিয়ে আসছেন। ওরা কিছু বুঝে ওঠার আগেই প্রায় দৌড়ে এসে মেয়ের সামনে দাঁড়ালেন মিনি বেগম। কি রে মা, তোর নাকি শরীর খারাপ? আমাকে তো কিছুই জানাসনি। আর শেহজাদকে কেন বলতে গেলি? জানিস না ছেলেটা কতটা পাগল? ফোন দিয়ে দিয়ে একেবারে অতিষ্ঠ করে তুলছে। পরিস্থিতি সামলানোর আর কোনো উপায় নেই বুঝে আরহা মুহূর্তেই অসুস্থ হওয়ার অভিনয় শুরু করলো। এক হাত কপালে রেখে ক্লান্ত গলায় বলল, হ্যাঁ মা, শরীরটা খুব খারাপ লাগছিল, কয়েকবার বমিও করেছি, তারপর মাথা ঘুরে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। ভাগ্যিস মায়ার শিউলি পাশে ছিল। মায়া আর শিউলি হতভম্ব হয়ে গেল ওর এমন আচরণে। এই তো কিছুক্ষণ আগেও দিব্যি লাফালাফি করছিল আরহা, হঠাৎ এত অসুস্থ হলো কখন, আর বমি বা করলো কবে? দুজন একসাথে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে মায়ের অগোচরে আরহা আলতো করে চোখ টিপ দিল, ইশারাতেই বুঝিয়ে দিল কিছু করার নেই, আপাতত নাটকটা চালিয়ে যা। মুহূর্তে ধাক্কা সামলে নিয়ে মায়া কাশির ভান করে বলল, হ্যাঁ আন্টি, হঠাৎ করে ওর শরীরটা খুব খারাপ হয়ে যায়, দুবার বমিও করেছে। আমরা তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। শিউলিও দ্রুত মাথা নেড়ে সায় দিল। হ্যাঁ আন্টি, অজ্ঞান হয়ে গিয়েছিল কিছুক্ষণ, অনেক কষ্টে জ্ঞান ফিরিয়েছে।
কি যে কষ্ট হয়েছে আমাদের, তাই কাউকে কিছু না বলে আগে ওকে একটু সামলাচ্ছিলাম। মিনি বেগমের মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। তিনি তড়িঘড়ি করে আরহার কপালে হাত রাখলেন। আল্লাহ, কি বলছো মা তোমরা? আরু, তোর গা তো গরম লাগছে না? তবুও চল, এখনই নিয়ে চল, ডাক্তার দেখাতে হবে। আরহা ভেতরে ভেতরে আতকে উঠলেও বাইরে থেকে দুর্বল গলায় বলল, না মা, এখন একটু ভালো লাগছে, একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে, অযথা টেনশন করা বন্ধ করো। এতক্ষণ চুপ থাকা মায়ার মা এবার কপাল কুঁচকে ফেললেন। কি বলছো মা? টেনশন করবে না? তোমার এই অবস্থার জন্য আমারই তো চিন্তা হচ্ছে খুব। আর উনি তো তোমার মা। আর এই মেয়েটা কতটা ফাজিল হলে এত বড় একটা কথা লুকাই বলো তো? খুব বড় হয়ে গেছিস, তাই না? যদি মেয়েটার বড় কিছু হয়ে যেত তখন? কথাটা বলেই মায়ার কানটা সজোরে টেনে ধরলেন মায়ার মা। আকস্মিক ঘটনায় হতভম্ব হলো মায়া। রাগী চোখে তাকালো আরহার দিকে, ইশারায় বুঝিয়ে দিল পরে দেখে নেবে ওকে। দুজনে এমন কাণ্ডে যেন মজা পেল শিউলি। সে ঠোঁট টিপে হাসলো কিছুক্ষণ, তারপর মুখটা সিরিয়াস ভঙ্গিতে নিয়ে বলল, যা হবার তা তো হয়ে গেছে আন্টি। আমার মনে হয় এখন ওকে নিচে নেওয়া ভালো হবে। বলা তো যায় না, আবার যদি সেন্স হারায় তাহলে তো সমস্যা হতে পারে। মিনি বেগম আর এক মুহূর্ত দেরি করলেন না। মেয়ের এক হাত নিজের কাঁধে তুলে নিয়ে মমতা ভরা কণ্ঠে বললেন, শিউলি ঠিক বলেছে। আয় মা, নিচে চল, এতক্ষণ ছাদে বসে থাকলে শরীর আরও খারাপ করবে। আরহা দুর্বল হওয়ার ভান করে মায়ের গায়ে ভর দিল। যাওয়ার আগে একবার আর চোখে মায়া আর শিউলির দিকে তাকাতেই দুজন বুঝে গেল এখন থেকে সাবধানে কথা বলতে হবে। মিনি বেগম ওকে নিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যেতেই মায়ার মা উৎকীর্ণ গলায় বললেন, আপা, আপনি ওকে নিয়ে ধীরে সুস্থে নিচে আসুন। আমি কিছু টাটকা ফল কেটে জুস বানিয়ে আনছি। একবার বমি করলে শরীর একেবারে দুর্বল হয়ে যায়। জুসটা খেলে হয়তো একটু বল পাবে শরীরে। তারপর না হয় বাসায় নিয়েন। মিনি বেগম মাথা নেড়ে সম্মতি দিলেন। মায়ার মা আগে আগে নেমে গেলে ধীরে ধীরে আরহাকে নিয়ে নিচে নেমে গেলেন মিনি বেগম। ওরা চলে যেতেই ছাদের পরিবেশটা হঠাৎ করে নিস্তব্ধ হয়ে গেল। মায়া দীর্ঘশ্বাস ফেলে মাথায় হাত দিয়ে বসে পড়ল। এভাবে আর কতক্ষণ চালানো যাবে বলতো? আমরা তো গেম খেলছিলাম, কিন্তু সেটা থেকে এত কিছু হয়ে যাবে কল্পনাও করিনি। শিউলিও অস্থির চোখে সিঁড়ির দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আমার তো মনে হচ্ছে আমরা নিজেদের জন্য এমন ফাঁদ তৈরি করেছে যেখান থেকে বের হওয়াটা এখন সবচেয়ে কঠিন। তখন মোটেও উচিত হয়নি এটা করা, বেশ বুঝতে পারছে। আল্লাহ এত মিথ্যার জন্য মাফ করিও। দুজনই একসাথে অসহায় করুণ মুখে আকাশের দিকে তাকালো। লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে বাকিদের মতো ওরা নিচে নেমে গেল। বিকেলে বন্ধুদের সঙ্গে মাঠে ক্রিকেট খেলতে গিয়েছিল শিহাব। খেলা শুরুর আগেই ফোনটা সাইলেন্ট করে পকেটে ঢুকিয়ে রেখেছিল সে। তারপর খেলায় এতটাই মগ্ন হয়ে গিয়েছিল যে বাইরের পৃথিবীর কোনো খবরই তার কানে পৌঁছায়নি। এদিকে একের পর এক কল দিয়েই যাচ্ছে শেহজাদ। একবার, দুবার, 10 বার, শেষে সংখ্যাটা গিয়ে দাঁড়ালো 50-এ। অথচ বেচারা শিহাবের সেদিকে কোনো খেয়ালই ছিল না। খেলা শেষে যে ফোনটা বের করবে সেটাও মাথায় ছিল না। পরে বাসার গেটে এসে ফোনের কথা মনে পড়তেই তাড়াহুড়া করে পকেট থেকে ফোনটা বের করলো সে। সাইলেন্ট খোলার জন্য পাওয়ার বাটনে চাপ দিতেই ওর চোখ কপালে উঠে গেল। 50টি মিসড কল, সবটি শেহজাদের। মুহূর্তেই যেন বুকের ভেতরটা ধক করে উঠল। ভয় আর দুশ্চিন্তায় গলা শুকিয়ে এলো। এতবার কল কেন করেছে ভাইয়া? কোনো বিপদ হয়েছে নাকি? ভাইয়া ঠিক আছে তো? নিজের মনে একা একাই বিড়বিড় করে। 1 সেকেন্ডও দেরি না করে তড়িঘড়ি করে কল ব্যাক করলো সে। ও পাশে যেন ফোনটা হাতে ধরে বসেছিল শেহজাদ। প্রথম রিং বাজতেই কল রিসিভ করে বজ্রকণ্ঠে ধমকে উঠল, কতবার কল করেছি বেয়াদব, কল ধরিসনি কেন? শিহাব ভয়ে ঢোক গিলে মিনমিন গলায় বলল, সরি ভাইয়া, বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছিলাম, ফোনটা সাইলেন্ট ছিল তাই টের পায়। কথা শেষ হওয়ার আগেই আবার গর্জে উঠল শেহজাদ। ফোনটাকে সাইলেন্ট করে রাখার জন্য কিনে দিয়েছি তোকে? ফুপা ফুপি কতবার নিষেধ করেছিল, তবু তো চেয়েছিলি বলি সঙ্গে সঙ্গে ফোন কিনে দিয়েছিলাম। আর এখন জরুরি সময় তোকে পাওয়া যায় না।
শিহাব মাথা নিচু করে সব ধমক চুপচাপ শুনছিল। সে জানতো এখন এক্সট্রা আর একটা কথা বললেও পরিস্থিতি আরো খারাপ হবে। শেহজাদ বোধহয় নিজেকে সামলে দিল, আর কোনো ধমক না দিয়ে বলল, আরও নাকি অসুস্থ। ওর বন্ধুর ফোন থেকে মেসেজ এসছে। এরপর কতবার কল করলাম, কেউ রিসিভ করলো না। এদিকে মা ও ফবিকে জানালাম, কিন্তু ওদের কোনো হদিস নাই। জেনে হাওয়ায় মিলিয়ে গেছে সব। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো শেহজাদ। লম্বা একটা শ্বাস ফেলে বলল, দ্রুত বাসায় যা, গিয়ে সমস্ত খবর নিয়ে আমাকে জানাবি, বুঝছিস? আর মাকে বলিস আমাকে যেন কল করে। আমি কতক্ষণ থেকে কল করছি, বন্ধ দেখাচ্ছে। ঠিক তখনই বাড়ির গেটের সামনে একটা রিকশা এসে থামলো। শিহাব অন্যমনস্কভাবে সেদিকে তাকিয়ে দেখলো রিকশা থেকে নামছে তার মা আর মিনি। মাঝখানে প্রায় ধরে ধরে নামানো হচ্ছে আরহাকে। মেয়েটার মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে, শরীরটাও যেন একেবারে নিস্তেজ। দেখে মনে হচ্ছে দাঁড়িয়ে থাকাটাই যেন ওর জন্য কষ্টকর। শিহাবের বুকটা যেন ধক করে উঠল বোনের এই অবস্থা দেখে। ভাইয়া, কি হয়েছে? মামুনি আর মা রিক্সায় করে আরও আপিকে নিয়ে এসেছে। মনে হচ্ছে ওর শরীর অনেক খারাপ, দাঁড়াতেও পারছে না। ওকে ধরে ধরে ভেতরে নিয়ে যাচ্ছে। কথাগুলো শুনে শেহজাদের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তার মানে মেসেজ যেটা এসেছে সেটা মিথ্যা নয়, সত্যি ছিল। কিন্তু প্রেগনেন্টের বিষয়টা আরহা তো কখনো মিথ্যা বলে না। তাহলে আজ কেন এসব বলল? কি হচ্ছে সব? কিছু বুঝতে না পেরে নিজের মাথার চুল নিজেই টেনে ধরল শেহজাদ। হঠাৎ ওকে চুপচাপ থাকতে দেখে ডাকলো শিহাব। ভাইয়া, ঠিক আছো তুমি? কিছু তো বলো। শিহাবের ডাকে নিজেকে শান্ত করলো শেহজাদ। এসব নিয়ে পরে ভাববে সে। তুই একটু আনিসুল আঙ্কেলদের বাসায় যা, এখন তো বিকেল টাইম, উনি বাসায় আছে। আমি এখনই আঙ্কেলকে কল করছি, উনি গিয়ে দেখে আসবেন আরুকে। একটু থেমে কড়া গলায় আবার বলল, আর শোন, কি হয় না হয় সমস্ত আপডেট দিবি। আরহাকে বলিস বেশি লাফালাফি বা হাঁটা চলা যেন না করে, একদম বিশ্রামে থাকবে। আর যদি শুনি শরীর খারাপ নিয়ে দুষ্টুমি করছে, কথাটা শেষ না করেই দাঁত চেপে বলল, আগামী পরশু বাড়ি ফিরছি আমি। বাড়ি ফিরলে কিন্তু ওর খবর আছে। আচ্ছা। শিহাবের সঙ্গে কথা শেষ করে আর এক মুহূর্ত দেরি করল না শেহজাদ। দ্রুত ফোন বুক থেকে ডাক্তার আনিসুল হকের নাম্বার বের করে কল দিল। দুবার রিং হতেই ওপাশ থেকে ভেসে এলো পরিচিত কণ্ঠ। হ্যালো শেহজাদ বাবা। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনি কি বাসায় নাকি হাসপাতালে? ওয়ালাইকুম আসসালাম। না বাবা, আমি বাসায় এখন। দুপুর 2টোর সময় ডে শিফট শেষ হয়ে গেছে আমার। কিন্তু এত কিছু কেন জানতে চাইছো? সব ঠিক আছে তো? শেহজাদ গলায় এবার স্পষ্ট উৎকণ্ঠা তৈরি করে বলল, না আঙ্কেল, আরহার শরীরটা হঠাৎ খুব খারাপ হয়ে গেছে। কয়েকবার বমি করেছে, তারপর অনেক অজ্ঞানও হয়ে গিয়েছিল। এখন খুব দুর্বল হয়ে বাসায় ফিরেছে। আমি এখন ডিউটিতে আছি, সবকিছু ফেলে এই মুহূর্তে বের হওয়া সম্ভব না। আপনি যদি একটু কষ্ট করে বাসায় গিয়ে ওকে দেখে আসতেন। ডাক্তার আনিসুর গম্ভীর হয়ে গেলেন। এখন কেমন আছি? শিহাব বলল, হাঁটতেও কষ্ট হচ্ছে। মার ফুপি ধরে ধরে ওকে বাসায় নিয়ে গেছে। মুখটাও নাকি একেবারে ফ্যাকাশে হয়ে আছে। ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না। আমি এখনই রওনা হচ্ছি। গিয়ে আগে ওকে ভালোভাবে পরীক্ষা করি, তারপর কি হয়েছে বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। শেহজাদ যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। প্লিজ আঙ্কেল, ভালো করে দেখে নিন। ও একটু চাপা স্বভাবে, নিজের কষ্ট কখনো বলতে চায় না। ডাক্তার আনিসুল হক হেসে বললেন, আমি ওকে ছোটবেলা থেকেই চিনি। তুমি নিশ্চিত থাকো, ওকে দেখে সবকিছু তোমাকে জানিয়ে দেব। থ্যাংক ইউ আঙ্কেল। কলটা কেটে দিয়েও শেহজাদ ফোনটা শক্ত করে মুঠোয় চেপে ধরে রইল। বুকের ভেতরটা অজানা আশঙ্কায় কেমন যেন মোচড় দিয়ে উঠছে। জীবনে বহু বিপদের মুখোমুখি হয়েছে সে, কিন্তু আরহার সামান্য অসুস্থতার খবরও তাকে এভাবে অস্থির করে তুলবে সেটা সে নিজেও কখনো ভাবেনি। নিজের বেডরুমে একেবারে অসুস্থ রোগীর মতো মুখ করে শুয়ে আছে আরহা। চোখ দুটো আধবোঝা, মুখটা কৃত্রিমভাবে ফ্যাকাশে করে রেখেছে। মাঝে মধ্যে কপালে হাত রেখে এমন ভাব করছে যেন মাথার যন্ত্রণায় এক মুহূর্ত চোখ খুলে রাখা সম্ভব হচ্ছে না। কিন্তু বাইরে যতই দুর্বলতার অভিনয় করুক না কেন, ভেতরে ভেতরে ওর বুকের ভেতর যেন ঢাক বাজাচ্ছে। একটা মিথ্যা ঢাকতে গিয়ে এখন আরেকটা মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে।
এই নাটকের শেষ কথায়, তা ও নিজেও জানে না। বিছানার একপাশে বসে আছে মমতাজ বেগম। শেহজাদদের বাসা থেকে মায়াদের বাসা একটু দেরি হওয়ায় তার পৌঁছাতে সময় লেগেছে। পরে অবশ্য দুজনে একসাথে নিয়ে এসেছে ওকে। তিনি বারবার আরহার কপালে হাত দিয়ে দেখছেন, কখনো মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, আরেক পাশে দাঁড়িয়ে মিনি বেগমও অস্থির হয়ে পায়চারি করছেন আর ডাক্তারকে কল করছেন। ঠিক তখনই বাইরে গাড়ির শব্দ শোনা গেল। কিছুক্ষণ পর শিহাব দ্রুত পায়ে ঘরে ঢুকলো। তার পেছনেই প্রবেশ করলেন ডাক্তার আনিসুল। হঠাৎ ডাক্তারকে দেখে ভ্রু কুঁচকে তাকালেন মিনি বেগম। আরে ডাক্তার সাহেব, আপনি? আপনাকে তো কল করছিলাম। প্রশ্নটা শেষ হওয়ার আগেই ডাক্তার আনিসুল মৃদু হেসে বললেন, শেহজাদ ফোন করেছিল। আরহার শরীর খারাপের কথা শুনেই আমাকে একবার দেখে যেতে বলেছে, আর এখানেই যখন আসছি তাই কলটা ধরিনি। কথাটা শুনে মমতাজ বেগম আর মিনি বেগম দুজনেই যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ছেলেটা ডিউটিতে থেকেও মেয়েটার জন্য কি চিন্তাটাই না করছে। মমতাজ বেগম আবেগ ভরা গলায় বললেন, কিন্তু এই কথাগুলো শুনে আলহার মুখের রং যেন আরো ফ্যাকাশে হয়ে গেল। শেষ, এবার তো সত্যি ধরা পড়ে যাবে। ছোটবেলা থেকেই ডাক্তার দেখলেই ওর হাত পা ঠান্ডা হয়ে যায়। হাসপাতালের গন্ধ, ইঞ্জেকশন, ঔষধ সব কিছুরই প্রতি অদ্ভুত ভয় কাজ করে ওর। আর আজ তো পরিস্থিতি আরো ভয়ঙ্কর, কারণ ও আদৌ অসুস্থই নয়, তার উপর ডাক্তার আঙ্কেল শেহজাদের কথাই এসেছে। নিশ্চয়ই সবটা পর্যবেক্ষণ শেষে ওকে জানিয়ে দিবে। কিন্তু এখন যদি সত্যি ধরা পড়ে ওর কিছু হয়নি, তখন কি হবে? মনে মনে একের পর এক দোয়া পড়তে লাগলো আরহা। আল্লাহ, ও আল্লাহ, আজ শুধু এই একটা বার বাঁচিয়ে দাও আল্লাহ। ডাক্তার আঙ্কেল যেন কিছু বুঝতে না পারেন আল্লাহ। কথা দিচ্ছি আর কোনোদিন এমন দুষ্টুমি করবো না। এই যে দেখো, কানে ধরছি, প্লিজ আল্লাহ, ডাক্তার আঙ্কেল যেন কিছু বুঝতে না পারে, ইয়া আল্লাহ। কিন্তু পরক্ষণেই নিজের কথাতেই নিজেই আটকে উঠল। কিভাবে বুঝবেন না? ডাক্তার তো একবার নাড়ি দেখলেই, প্রেশার মাপলেই, 2-4টা প্রশ্ন করলেই সব পরিষ্কার হয়ে যাবে। তখন কি হবে? মিথ্যাটা সবার সামনে ফাঁস হয়ে যাবে না তো? ভাবতেই গলা শুকিয়ে কাঠ হয়ে গেল ওর। বুকের ভেতর ধুকভুক শব্দটা এত জোরে হচ্ছে যে মনে হচ্ছে ঘরে থাকা সবাই বুঝি শুনতে পাচ্ছে। এদিকে শেহজাদকে বলা মিথ্যাটাকে সত্যি প্রমাণ করার চাপ, অন্যদিকে সামনে দাঁড়িয়ে থাকা ডাক্তার, দুদিকে চাপে আরহার মনে হচ্ছিল অসুস্থতার অভিনয় করতে করতে এবার সত্যি বুঝি অজ্ঞান হয়ে যাবে সে। ডাক্তার আনিসুল ধীর পায়ে বিছানার পাশে এসে বসলেন। প্রথমে আরহার কপালে হাত দিয়ে তাপমাত্রা বোঝার চেষ্টা করলেন। তারপর ব্যাগ থেকে ব্লাড প্রেশারের মেশিন বের করে প্রেশার মাপলেন, পালস দেখলেন, চোখের পাতা টেনে পরীক্ষা করলেন, স্টেথোস্কোপ দিয়ে বুকের শব্দও শুনলেন। সব কিছু প্রায় স্বাভাবিক। ডাক্তার আনিসুল ভ্রু কুঁচকে আরহার দিকে তাকালেন। যত নেই মা, প্রেশারও ঠিক আছে তাহলে? না ডাক্তার, মেয়েটা আমার সত্যিই অসুস্থ। ওর বন্ধুরাও তো বলল ও বমি করেছে। দুপুরেও তো একদম ঠিকঠাক ছিল। হঠাৎ এমন কি হলো মেয়েটার? উদ্গ্রীন্ন কণ্ঠে কথাগুলো বললেন মিনি বেগম। ডাক্তার আনিসুল এবার মিনি বেগমের দিকে তাকালেন, তারপর আরহার দিকে তাকিয়ে শান্ত গলায় জিজ্ঞেস করলেন, আচ্ছা মা, বমি কয়বার হয়েছে? প্রশ্নটা শুনেই আরহার বুকের ভেতরটা ধক করে উঠল। মাথা কাজ করছিল না। নার্ভাসনেসে কি বলবে বুঝে উঠতে না পেরে মুখ ফসকে বলে ফেলল, 7-8 বার। কথাটা শুনে ঘরে উপস্থিতি সবাই আটকে উঠল। মমতাজ বেগম বিস্ময়ে বলে উঠলেন, এতবার বমি করেছিস? আমাদের তো কিছুই বলিসনি। মিনা বেগমের মুখও মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। ডাক্তার আনিসুল ওকে আরও কিছু প্রশ্ন করল। লাস্ট খাবার কখন খেয়েছে, কি খেয়েছে, সবকিছু। আরহা কাপা কাপা গলায় প্রশ্নের উত্তর দিল। সবটা শুনে কয়েক সেকেন্ড চুপ করে থাকলেন ডাক্তার আনিসুল। তারপর ব্যাগ থেকে একটি সিনিস আর বমি কমানোর ইঞ্জেকশন বের করতে করতে বললেন, যদিও তেমন কিছু দেখছি না, তবুও এতবার যখন বমি হয়েছে তখন আমি বমি বন্ধ হওয়ার জন্য একটা ইঞ্জেকশন দিচ্ছি। বমিটা বন্ধ হলে আশা করি এতটা সমস্যা হবে না। আর কিছু ওষুধ লিখে দিব, সেইগুলো সময় মতো খাওয়াবেন। যদি ভালো হয় তাহলে তো ভালোই, কিন্তু ওষুধ খাওয়ার পরেও যদি ঠিক না হয় তাহলে আমাকে একটু জানাবেন, বাকিটা আমি দেখে নেব।
ইঞ্জেকশনটা চোখে পড়তেই আরহার বুকের ভেতরে যেন বিস্ফোরণ ঘটল। ইঞ্জেকশন, ছোটবেলা থেকে পৃথিবীর সব কিছুর চেয়ে এই একটা জিনিসকেই সবচেয়ে বেশি ভয় পায় সে। ছোট্ট একটা সুচ দেখলেই হাত পা ঠান্ডা হয়ে আসে, বুক কাঁপতে থাকে। হায় আল্লাহ, মিথ্যা বলতে গিয়ে এবার সত্যি ইঞ্জেকশন দিতে হবে নাকি? ওর গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল। মনে হচ্ছিল এখনই সব সত্যি বলে দিবে, কিন্তু তাতেও তো সর্বনাশ, সবাই জেনে যাবে পুরো ঘটনা। ডাক্তার আনিসুল সিনিজে ঔষধ তুলেই বললেন, মামনি, হাতটা একটু সামনে দাও তো। কথাটা শেষ হতেই আরহা যেন বিদ্যুৎ পিষ্ট হলো। না না না, ইঞ্জেকশন না। বলে চিৎকার করে এক লাফে বিছানা থেকে নেমে দরজার দিকে দৌড় দিল সে। ঘটনাটা এতটাই আকস্মিক ছিল যে সবাই কয়েক সেকেন্ড হতভম্ব হয়ে তাকিয়ে রইল। মিনি বেগম বিরক্ত হলেন যেন ওর এমন আচরণে। এই মেয়েটাও না ছোটবেলা থেকে ইঞ্জেকশনের নাম শুনলেই এমন করে। কিসের যে এত ভয় ওর? শিহাব, ধর ওকে, পালিয়ে গেলে হবে। শিহাব দৌড়ে গিয়ে আরহার পথ আটকে দিল। আরহা এদিকে ওদিকে সরে যাওয়ার চেষ্টা করেও শেষ পর্যন্ত মমতাজ বেগম আর শিহাব মিলে ওকে ধরে আবার বিছানায় বসালেন। আরহা প্রাণপণে মাথা নেড়ে চলছে, চোখ দুটো ভয়ে ছলছল করছে। প্লিজ আমার ইঞ্জেকশন দেবেন না, আমি ঔষধ খেয়ে নেবো, তবু ইঞ্জেকশন না। ভয় পেও না মা, কিচ্ছু হবে না, শুধু পিঁপড়ার কামড়ের মতো একটু হবে, আর কিচ্ছু নয়। হেসে কথাটা বললেন ডাক্তার আনিসুল। তারপর ইঞ্জেকশন শরীরে পুশ করার জন্য হাতটা টেনে নিলেন সামনে। আর এদিকে আরহা মনে মনে আল্লাহকে ডাকছে। আল্লাহ, ও আল্লাহ, তুমি তো জানো আমি খেলতে গিয়ে মিথ্যে বলেছি, ইচ্ছে করে তো নয়, তবুও পাপ দিয়েছো আমি জানি, কিন্তু এইবারের মতো বাঁচিয়ে দাও প্লিজ, আর কখনো হবে না। বেঁচে গেলে মসজিদে 100 টাকা দিব, প্লিজ বাঁচিয়ে দাও প্লিজ। সকল কিছু প্রস্তুত করে ডাক্তার আনিসুল হক এবার সত্যি আরহার হাতটা আলতো করে চেপে ধরলেন। অন্যদিকে মিনি বেগম আর মমতাজ বেগম দু পাশ থেকে ওকে আটকে রাখলেন, যেন ভয়ে আবার দৌড়ে পালাতে না পারে। এতক্ষণ কোনো মতে নিজেকে সামলে রাখা আরহার সাহস এবার পুরোপুরি ভেঙে গেল। আর এক মুহূর্ত সবটা চেপে রাখতে পারল না সে। হঠাৎ করে ফুপিয়ে কেঁদে উঠল সে। আঙ্কেল প্লিজ ইঞ্জেকশন দিবেন না প্লিজ আঙ্কেল। মেয়েটার এমন অসহায় কান্না দেখে ঘরে উপস্থিত সবাই হতভম্ব হয়ে গেল। কিন্তু আশ্চর্যের বিষয়, ঠিক সেই মুহূর্তেই ডাক্তার আনিসুল হক হো হো করে হেসে উঠলেন। তার এমন অপ্রত্যাশিত হাসিতে সবাই আরো বেশি অবাক হয়ে গেল। কিছুই বুঝতে না পেরে মমতাজ বেগম বিস্মিত কণ্ঠে বললেন, হঠাৎ কি হলো? কিছুই তো বুঝতে পারছি না। আর কাঁদছে সেটা না হয় বুঝলাম, ইঞ্জেকশনের ভয় ওর ছোটবেলা থেকে, কিন্তু ভাই সাহেব আপনি হাসছেন কেন? ইঞ্জেকশন না দিয়ে এভাবে হাসছেন কেন? আনিসুল হক হাসতে হাসতে ধীরে ধীরে আরহার হাতটা ছেড়ে দিলেন। তারপর ফিনিশটা রেখে হাসতে হাসতে বললেন, কারণ আমার আর ইঞ্জেকশন দেওয়ার দরকার নেই, মামনি সুস্থ হয়ে গেছে। কথাটা শুনে ঘরে মিনি বেগম বিস্মিত হয়ে বললেন, মানে কি বলছেন ভাই সাহেব? আমি সত্যিই কিছু বুঝতে পারছি না, একটু খোলসা করে বলুন না। ডাক্তার আনিসুল হক এবার আরহার দিকে তাকালেন। মেয়েটা মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, চোখ মুখে এমন অপরাধবোধ ফুটে উঠেছে যে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধটাই সে করে ফেলেছে। মৃদু হেসে তিনি বললেন, আচ্ছা মামনি, এবার আর অভিনয় না করে সত্যিটা বলো, ধরা তো পড়েই গেছো, নাকি আবার ইঞ্জেকশন চাচ্ছ? ইঞ্জেকশন শব্দটা শুনেই আরহা আরো ভয় পেল। না না ডাক্তার আঙ্কেল, প্লিজ ইঞ্জেকশন দেবেন না, আমি সব বলছি। ঘরে পিনপতন নীরবতা নেমে এলো। কাঁদতে কাঁদতে আরহা থেমে থেমে বলল, আমি অসুস্থ না, আমার কিছুই হয়নি, আমি মিথ্যে বলেছি। কথাটা শুনে মিনি বেগম আর মমতাজ বেগম দুজনেই অবিশ্বাসের চোখে আরহার দিকে তাকিয়ে রইলেন। মিনি বেগম বিড়বিড় করে বললেন, মিথ্যা? হ্যাঁ মিথ্যা, আমি অসুস্থ নই, অসুস্থ হওয়ার অভিনয় করেছি। মমতাজ বেগম হতবাক হয়ে বললেন, কিন্তু কেন মা? এত বড় মিথ্যা বলার কি দরকার ছিল? আরহা চোখ মুছতে মুছতে বেড থেকে নেমে মিনি বেগমের সামনে এসে দাঁড়ালো। তারপর কাপা গলায় সবটা খুলে বলতে শুরু করলো।
ট্রুথ আর ডেয়ার খেলতে গিয়ে শেহজাদকে পাঠানো সেই মেসেজ, তারপর পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়া, মায়া আর শিউলিকে নিয়ে একটার পর একটা মিথ্যা বলতে বাধ্য হওয়া, সব কিছু আর লুকালো না। সবটা শুনে মিনি বেগমের মুখের রং মুহূর্তেই বদলে গেল। রাগে তার বুক ওঠানামা করছে। আনিসুল হক এবার আরহার দিকে তাকালেন। মেয়েটা এখনো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মৃদু হেসে তিনি বললেন, আমি আসলে শুরু থেকেই বুঝেছিলাম ও অসুস্থ নয়, কারণ ওর শারীরিক অবস্থার সঙ্গে ওর আচরণের মিল নেই। প্রেশার স্বাভাবিক, পালস ঠিক, জ্বর নেই, শরীরের দুর্বলতার তেমন লক্ষণও নেই। কিন্তু তবুও যখন ইঞ্জেকশন দিতে গেলাম তখন ও আরও লাফিয়ে উঠল। তখনই আমার মনে হয়েছে ও অসুস্থ নয়, কিন্তু আমি ওকে জোরও করিনি, ভেবেছিলাম সত্যিটা ও নিজেই বলুক। আরহা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আম্মু, আমি ইচ্ছে করে এমন করতে চাইনি। প্রথমে শুধু মজা ছিল, পরে ভয় পেয়ে গিয়েছিলাম, তাই আর সত্যিটা বলতে ওর কথা শেষ হওয়ার আগেই সজোরে ওর গালে চর মারলেন মিনি বেগম। মুহূর্তেই ঘরের চরের তীক্ষ্ণ শব্দ প্রতিধ্বনিত হলো পুরো ঘর জুড়ে। আর চরটা এতটাই জোরে ছিল যে আরহা সামলাতে না পেরে ওর রিডিং টেবিলের উপর পড়তেই কর্নারে লেগে কপাল কেটে গেল। কিন্তু কেউ এগিয়ে এসে ধরল না ওকে। শিহাব এগোতে নিলে মিনি বেগমের রাগী চোখ দেখে আর সাহস হলো না ওর। আরহার গালের উপর 5 আঙ্গুলের লাল ছাপ স্পষ্ট হয়ে উঠল। সে উঠে দাঁড়িয়ে অবিশ্বাসে গালে হাত দিয়ে মায়ের দিকে তাকিয়ে রইল। চোখ থেকে টপটপ করে পানি পড়ছে। মিনি বেগম রাগে কাঁপছেন। লজ্জা করে না তোর? এত বড় একটা মিথ্যা বলে আবার সবার সামনে বুক ফুলিয়ে বলছিস। তবুও মজাটা আমাদের সাথে হলে মানা যেত। তুই এসব শেহজাদকেও জানিয়েছিস? একটা মানুষ ডিউটিতে বসে পাগলের মতো ছটফট করছে, একের পর এক ফোন করছে, তোকে নিয়ে চিন্তায় নিজের কাজেও মন দিতে পারছে না, সব কিছু ফেলে ছুটে আসতে পারছে না বলে ডাক্তারকে বাসায় পাঠিয়ে দিয়েছে। আর তুই বসে বসে সেই ছেলেটাকেই নাকে দড়িয়ে দিয়ে ঘোরাচ্ছিস। আরহার কান্না আরো বেড়ে গেল। সরি আম্মু। চুপ। মিনি বেগমের কণ্ঠ আরো কঠিন হয়ে উঠল। সরি বললেই সব শেষ হয়ে যায়? জানিস ছেলেটা কতবার ফোন করেছে? শিহাবকে 50টা কল দিয়েছে, আমাকে একের পর এক কল করছে, ডিউটিতে থেকেও বারবার খবর নিচ্ছে, তোর ডাক্তার আঙ্কেলকে এখানে পাঠিয়েছে। কথাগুলো বলতে বলতে মিনি বেগমের নিজেরই চোখ ভিজে উঠল। এতটা স্নেহ করে তোকে, এতটা ভালোবাসে, আর সেই ভালোবাসার দাম এভাবে দিলি? তুই তো জানিস ছেলেটা কতটা দুশ্চিন্তায় থাকে তোকে নিয়ে, সেটা বুঝেও তোর একবারের জন্য সত্যিটা বলতে মন চাইল না? আরহা যেন জমে পাথর হয়ে গেল। ডাক্তার আনিসুল, মমতা বেগম, শিহাব কেউই কোনো কথা বললেন না, কারণ তারা বুঝতে পারছিলেন এই মুহূর্তে একজন মায়ের রাগের চেয়েও বড় হচ্ছে তার কষ্ট। আরহা আর দাঁড়িয়ে থাকতে পারল না, হাঁটু গেড়ে আবার মেঝেতে বসে পড়ল। মাথা নিচু করে কাঁদতে কাঁদতে শুধু বলতে লাগলো, আমি ভুল করেছি আম্মু, অনেক বড় ভুল করেছি আমি। আমি সত্যি বুঝতে পারিনি বিষয়টা এত দূর চলে যাবে। ডক্টর আনিসুল হকের মুখে হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল। পরিচিত এই পরিবারের সবার মুখের দিকে একবার তাকিয়ে তিনি বুঝে গেলেন এখন এখানে ডক্টর হিসেবে নয়, পরিবারের বড় একজন মানুষ হিসেবেও আর থাকা প্রয়োজন নয়। মা মেয়ের এই কথাগুলো তাদের নিজেদের মধ্যেই থাকা উচিত। তিনি ব্যাগ গুছিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে শান্ত গলায় বললেন, আমার মনে হয় এখানে আমার কাজ শেষ। ওকে আর কোনো ইঞ্জেকশন দেওয়ার দরকার নেই। তবে একটা কথা মনে রাখবে মা, শরীরের অসুখের চিকিৎসা ওষুধে হয়, কিন্তু বিশ্বাস ভেঙে গেলে সেই ক্ষত সারাতে অনেক সময় লাগে। এমন আর কখনো করো না, কেমন? আরহার মাথা আরো নিচু হয়ে গেল। ডাক্তার আনিসুল হক দীর্ঘশ্বাস ফেলে মিনি বেগমের দিকে তাকালেন। ভাবি, আমি তাহলে উঠি, পরে যদি কোনো প্রয়োজন হয় আমাকে জানাবেন। মিনি বেগম শুধু নিঃশব্দে মাথা নাড়লেন। তার মুখের কঠোরতা এতটাই স্পষ্ট যে আর কোনো কথা বললেন না। মমতা বেগমও দীর্ঘশ্বাস ফেলে আরহার মাথায় একবার হাত রাখতে গিয়েও থেমে গেলেন। কিছু না বলেই ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেলেন তিনি। মিনি বেগমও শেষবারের মতো হতাশ চোখে মেয়ের দিকে তাকালেন। সেই দৃষ্টিতে রাগের চেয়ে কষ্টই যেন বেশি ছিল। তোর সঙ্গে পরে কথা হবে। শুধু এইটুকু বলেই তিনি ঘর থেকে বেরিয়ে দরজাটা আলতো করে টেনে দিলেন। মুহূর্তেই পুরো ঘরটা নিস্তব্ধ হয়ে গেল।
মেঝেতে হাঁটু গেড়ে বসে আছে আরহা। দু হাত দিয়ে মুখ ঢেকে হাউমাউ করে কাঁদছে সে। অপরাধ বোধে যেন বুকটা ফেটে যাচ্ছে। এতক্ষণ যে সত্যিটা লুকিয়ে রাখতে মরিয়াছিল, এখন সেই সত্যিটাই ওর সবচেয়ে বড় শাস্তি হয়ে দাঁড়িয়েছে যেন। রাত ঠিক 9টা। সারাদিন ব্রিফিং, ইউনিটের প্রশাসনিক কাজ, প্রশিক্ষণ, তদাকরি আর একের পর এক দাপ্তরিক ব্যস্ততার নিঃশ্বাস ফেলার ফুরসতও পায়নি শেহজাদ। অবশেষে দিনের শেষে দায়িত্বটুকু শেষ করে ক্লান্ত শরীর নিয়ে অফিস কোয়ার্টারে ফিরে এলো সে। কোয়ার্টারে ঢুকেই মনে পড়ল বিকেলে ডাক্তার আনিসুল হককে আরহার কাছে পাঠিয়েছিল। তারপর আর কোনো খবরই নেওয়া হয়নি। একবার ফোন বের করে কল দেওয়ার চেষ্টা করতেই দেখলো ফোনের চার্জ পুরোপুরি শেষ হয়ে বন্ধ হয়ে আছে। একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনটা চার্জে লাগিয়ে অন করে দিল সে। ভাবলো আগে একটু ফ্রেশ হয়ে নেই, তারপর সব জেনে নেওয়া যাবে। নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ওয়াশরুমে গিয়ে গোসল সেরে ভেজা চুল তোয়ালে দিয়ে মুছতে মুছতে রুমে ফিরতেই দেখলো ফোনের নোটিফিকেশন ভেসে উঠেছে। স্ক্রিনে চোখ পড়তেই কপাল কুঁচকে গেল তার। সিমরান কলিং, একই নাম্বার থেকে টানা 8টি মিসড কল। এতবার ফোন করছে কেন? আরও ঠিক আছে তো? এক মুহূর্ত দেরি না করে শেহজাদ কল ব্যাক করলো। একবার রিং হতেই ওপাশ থেকে ফোন রিসিভ হলো। হ্যালো ভাইয়া, কতবার কল করলাম, ধরলে না যে? ব্যস্ত ছিলে? হ্যাঁ, ফ্রেশ হচ্ছিলাম। কিন্তু তুই এতগুলো কল দিয়েছিস কেন? সব ঠিক আছে তো? আরুর কি খবর? আরহা নামটা কানে বাজতেই শুকনো ঢোক গিলল সিমরান। এক মুহূর্ত চুপ থেকে বলল, ভাইয়া তুমি আম্মুর সাথে কথা বলো, আম্মুই সব বলবে। আচ্ছা, ফোনটা আম্মুকে দে। কয়েক সেকেন্ড পর ও পাশে মমতাজ বেগমের কণ্ঠ ভেসে এলো। হ্যালো বাবা। হ্যাঁ আম্মু, সিমরান এতবার ফোন দিয়েছিল কেন? সব ঠিক আছে তো? আরহার কি অবস্থা? ডাক্তার কি বলেছে? মমতাজ বেগম কিছুক্ষণ ইতস্তত বললেন, যেন কথা থেকে শুরু করবেন বুঝে উঠতে পারছেন না। তার ছেলেটা আরহাকে পছন্দ করে তা বোঝেন উনি, তাই চুপ করে রইলেন। কি হলো আম্মু? চুপ করে গেলে কেন? বলো সবটা। ছেলের উদ্বেগ বুঝতে পেরে একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি শুরু থেকে শেষ পর্যন্ত সব খুলে বললেন। কিভাবে আরহা অসুস্থ হওয়ার অভিনয় করেছিল, ডাক্তার এসে পরীক্ষা নিরীক্ষা করেও তেমন কিছু পায়নি। ইঞ্জেকশনের কথা উঠতেই আরহা ভয় পেয়ে শেষ পর্যন্ত স্বীকার করে নিয়েছে সে অসুস্থ নয়। টুথ আর ডেয়ার খেলার ডেয়ারে পেয়েই এমন নাটক করেছিল। সবটা শুনে কিছুক্ষণ একেবারে নিশ্চুপ হয়ে রইল শেহজাদ। তার মুখের ক্লান্তি মুহূর্তেই বিস্ময়ে বদলে গেল। সামান্য একটা ট্রুথের ডেয়ার গেমের জন্য তার মানে প্রেগনেন্সির মেসেজটাও তেমনই ছিল। একটা মেয়ে এমন একটা নাটক কিভাবে করতে পারে? সে শুধু নিজের পরিবারকেই নয়, একজন চিকিৎসককেও অকারণে দৌড় করিয়েছে আর তাকেও মানসিকভাবে অস্থির করে তুলেছে। কপালে হাত বুলিয়ে শেহজাদ ধীরে ধীরে চোখ বন্ধ করলো। তার ভেতরে স্বস্তি আছে, অন্তত মেয়েটা সুস্থ, কিন্তু সেই স্বস্তির চেয়েও বড় হয়ে উঠেছে বিরক্তি। এতটুকু একটা গেমের জন্য এত বড় একটা নাটক। মেয়েটা সত্যি ভয়ঙ্কর রকমের অবুঝ। শেহজাদ কিছুক্ষণ নিশ্চুপ থেকে ধীরে ধীরে বলল, ও এখন কোথায়? ওপাশে মমতাজ বেগম একটা দীর্ঘশ্বাস ফেললেন। কোথায় আর থাকবে, বাড়ি ছাড়া। ওর মা রাগ সামলাতে না পেরে দু একটা চর মেরে ফেলেছে। তারপর থেকে মেয়েটা একদম চুপ হয়ে গেছে, কারো সঙ্গে একটা কথাও বলেনি। কিছুক্ষণ থেমে আবার বললেন, আমারও কিছু কাজ ছিল, তাই আমি বাড়ি চলে এসেছি। এখনো কি করছে, নিজের রুমেই আছে নাকি কোথাও গেছে, ঠিক বলতে পারছি না। শেহজাদ আর কিছুক্ষণ চুপ করে রইল। কিছুক্ষণ আগেও তার মনে ছিল বিরক্তি, কিন্তু এখন সেই বিরক্তির সঙ্গে অজানা এক দুশ্চিন্তাও এসে মিশেছে। যতই ভুল করে থাকুক, মেয়েটা এখন বাচ্চাই। রাগের মাথায় যদি আবার কোনো বোকামি করে বসে। সে মমতাজ বেগমের সঙ্গে আরও কিছুক্ষণ কথা বলে কল কাটল। কি করবে বুঝতে পারছে না। এমন সময় ঘরে প্রবেশ করলো সোহাগ। কি দোস্ত, কোনো সমস্যা হয়েছে? তোকে এমন লাগছে কেন? সমস্যা তো বটেই, কিন্তু কিভাবে সামাল দেবো বুঝতে পারছি না। সবটা খুলে বলল শেহজাদ। শুনে এবার সোহাগও একটু চিন্তায় পড়ল। দোস্ত, যদিও জানি আরও ভুল করেছে, কিন্তু তবুও এখন ওটা নিয়ে নয়, মূল চিন্তা ওকে নিয়ে। তুই বললি ও নিজেকে ঘরবন্দি করে রেখেছে, কিন্তু এতে তো ভয় হয় দোস্ত।
মেয়েটা ছোট, টিনেজে এই বয়সে কত রকম উল্টাপাল্টা চিন্তা যে মাথায় ঘোরে জানিস। জানি, ওকে কল করে হয়তো ওর সাথে কথা বলে বোঝাতে পারতাম, কিন্তু কথা হচ্ছে ও ভীষণ জেদি, ও কল করবে না। এতটা না ভেবে কল কর না ভাই, দেখ একবার। সোহাগের কথায় শেহজাদ আরহার নাম্বারে কল দিল। প্রায় ৮-৯ বার কল করলো কিন্তু ধরল না। শেহজাদ হতাশ চোখে তাকালো সোহাগের দিকে। সোহাগ ওকে ইশারা করলো আবার কল করতে। প্রতিবারই একই দৃশ্য, রিং বেজে কেটে যাচ্ছে, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া নেই। ফোনের স্ক্রিনের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল সে। অজান্তেই বুকের ভেতরের অস্থিরতা একটু একটু করে বাড়তে লাগলো যেন। শেষমেশ আর ধৈর্য ধরতে না পেরে মিনি বেগমের নাম্বারে কল করলো শেহজাদ। দুবার রিং হতেই ফোন ধরলেন মিনি বেগম। হ্যালো শেহজাদ, বল। ফুপি, আরহা কি আপনার কাছে আছে? হ্যাঁ, নিজের রুমেই তো আছে, কেন? তেমন কিছু না, আমি কয়েকবার কল করেছি কিন্তু ও ফোন ধরছে না, তাই একটু চিন্তা হচ্ছিল। মিনি বেগম একবার আরহার রুমের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, ওর মাথাটা এখনো গরম হয়ে আছে, নিজের করা দোষ তো ওর চোখেই দেখতে পায় না, আবার সবার ওপর অভিমান করে বসে আছে। আচ্ছা লাইনে থাক, আমি দেখছি। ওকে ফুপি। মিনি বেগম রান্না করছিলেন, তাই চুলাটা বন্ধ করে আরহার রুমে ঢুকলেন। বিছানার এক কোণায় হাঁটু জড়িয়ে বসে আছে আরহা। চোখ মুখ ফুলে আছে কান্নায়, কিন্তু মুখে এখনো একগাদা অভিমান। মিনি বেগম গম্ভীর গলায় বললেন, তোর মাথায় আসলে কি চলে বল তো? একটা ভুল করেছিস, ছেলেটাকে পাগল বানিয়ে ছেড়েছিস, আর এখন আবার ফোনও ধরছিস না, সবাই চিন্তা করছে, সেটা বুঝিস? আরহা ঠোঁট ফুলিয়ে মুখ ঘুরিয়ে নিল। সব দোষ ওই হাবলার। উনি ডাক্তার না পাঠালে কিছুই হতো না, ধরা পড়তামও না, অকারণে মারটাও খেতে হতো না। এখন আবার ফোন করছে, ধরবই না আমি? যা। মিনি বেগম যেন ওর মুখ দেখেই সব বুঝে ফেললেন। আরও তোর এই সব শিশুসুলভ রাগ দেখিয়ে লাভ নেই, নে আমার ফোন। শেহজাদ লাইনে আছে, কথা বল। বলেই নিজের ফোনটা আরহার হাতে গুজে দিয়ে আর কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে গেলেন মিনি বেগম। ফোনের স্ক্রিনের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল আরহা। ঠোঁট কামড়ে ধীরে ধীরে ফোনটা কানে তুলল, কিন্তু ফোনটা কানে তুললেও মুখ দিয়ে একটা শব্দ বের করলো না সে। কল রিসিভ হয়েছে দেখে আর দাঁড়ায়নি সোহাগ। সে চলে যেতেই রুমের দরজা বন্ধ করে শেহজাদের শান্ত কণ্ঠ ভেসে এলো, আরু, কি রে, কি হলো? কথা বলবি না? তবুও কোনো উত্তর দিল না আরহা, যেন পণ করেই নিয়েছে সে মুখ খুলবে না। শেহজাদ মৃদু হেসে বলল, এত রাগ? আচ্ছা, বকে দেব না, শুধু বল কেমন আছিস। নিজের কাজ গুছিয়ে ততক্ষণে দরজায় এসে দাঁড়িয়েছিল মিনি বেগম, কিন্তু ওর চুপ থাকা দেখে বিরক্ত হয়ে এগিয়ে এলেন তিনি। কি রে, কথা বলছিস না কেন? ছেলেটা যে সমানে ডেকে যাচ্ছে, কথা কি কানে যায় না তোর? আরহা মুখ ফিরিয়ে নিল, যেন মায়ের কথার মূল্যই নেই ওর কাছে। ওপাশ থেকে শেহজাদ সবই শুনতে পাচ্ছে। সে বুঝতে পারছে আরহা আবারও নিজের এই বাজে জেদ দেখানো শুরু করেছে, আর যার ফলস্বরূপ ওর সামনে এখন জমদূত রূপী মিনি বেগম দাঁড়িয়ে আছে। থাক ফুপি, ওকে কিছু বলিও না, আমি না হয় পরে কল করবো, রাখো। শেহজাদের কথা শেষ হওয়ার আগেই মিনি বেগমের ধৈর্যের বাঁধ যেন ভেঙে গেল। তিনি ঠাটিয়ে একটা চর বসিয়ে দিল আরহার গালে। এত জেদ কোথা থেকে শিখেছিস তুই? মানুষটা এতক্ষণ ধরে ভালোভাবে কথা বলছে, আর তুই একটা কথাও বললি না, নিজে দোষ করলি, আবার নিজেই রাগ দেখাস। একেবারে পুঁতে রেখে দেব, বুঝেছিস? তোর বাবা তো বিদেশে গিয়ে বসে আছে, যত জ্বালা হয়েছে আমার। চর খেয়ে আরহা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। চোখের পানি চলে এসেছে, তবু মুখ দিয়ে একটা শব্দ বের হলো না। এই নীরবতাই যেন মিনি বেগমকে আরো রাগিয়ে দিল। বেশ, যখন এত জেদ তখন আজ থেকে তোর সব কিছু বন্ধ। শিহাব, ওর ফোন, ল্যাপটপ আর বক্স আমার ঘরে রেখে আয়, আর কেউ ওকে এক দানা ভাতও দিবি না। যতক্ষণ না জেদ ছাড়বে ততক্ষণ না খেয়ে থাক, দেখি কতক্ষণ পারে। কথাটা বলেই রাগে ফুঁসতে ফুঁসতে ফোনটা আরহার হাত থেকে নিয়ে নিলেন তিনি। ওপাশে শেহজাদ তৎক্ষণাৎ বলে উঠল, ফুপি প্লিজ, ওকে আর মারবেন না, খাওয়া বন্ধ করবেন না, ছোট মানুষ, ভুল করেছে, বুঝিয়ে বললেই হবে। কিন্তু মিনি বেগম তখনও রাগে ফুঁসছে। না বাবা, আজ ওর জেদ ভাঙতেই হবে, এত আদর করেই তো মাথায় উঠিয়েছি, ও
ও পেয়েছেটা কি? মেয়ে মানুষের এত জেদ কেন থাকবে? বলেই ফোন কেটে দিল। এরপর শিহাবকে নিয়ে আরহার ফোন, বাকি সব নিজের ঘরে নিয়ে ওকে বাহির থেকে দরজা আটকে বন্দি বানিয়ে ফেলল। ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। আরহা গালে হাত দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। চোখ বেয়ে টুপটাপ পানি পড়ছে। কপালে তখনও পর্যন্ত রক্ত জমাট বেঁধে আছে, কিন্তু সেদিকে ওর খেয়াল নেই। ও নিজের জেদে অটল, ওই শেহজাদের সাথে একটা কথাও বলবে না। মাঝখানে কেটে গেছে 2 দিন। এই 2 দিন শেহজাদ নিজের নির্ধারিত কাজে চাপে এতটা ব্যস্ত ছিল যে ঠিকমতো বাড়িতে কারো খোঁজ খবর নেওয়ার সুযোগ পায়নি। মিনি বেগম 2 দিন আগে রাগের মাথায় মিনি বেগম আরহার ফোন, ল্যাপটপ সহ প্রয়োজনীয় সব কিছু নিজের কাছে রেখে দিয়েছিলেন ঠিকই, তবে রাগ একটু কমতেই আবার সব ফিরিয়ে দিয়েছেন। এই 2 দিন আরহা বাড়ি থেকে বের হয়নি, আর না নিজের ফোনটা খুলেছে। ও জানে ফোন খুললেই ওই বদ মানুষটা আবার কল করবে, তাই ইচ্ছে করেই খুলেনি। কিন্তু আজ যখন জানতে পেরেছে শেহজাদ বাড়ি ফিরছে, তখন এক মুহূর্ত দেরি না করে কলেজে এসেছে সে। সারাদিন ক্লাস করে কলেজ ছুটি হওয়ার পরও বাড়ি ফিরেনি। ও চায় না শেহজাদের সামনে দাঁড়াতে। এদিকে বন্ধু বলে কথা, 3টা দেহ এক আত্মা বলেই হয়তো মায়া শিউলি যায়নি ওকে রেখে। কলেজ ক্যাম্পাসের বাইরে এসে পুরনো বটগাছটার নিচে বসেছে 3 জন। জুন মাসের মাঝামাঝি, তাই বিকেল হলেও রোদের তাপ এখনও বেশ তীব্র। গরমে 3 জনেরই অবস্থা নাজেহাল। কপাল বেয়ে টপটপ করে ঘাম ঝরছে, তবু গাছের ছায়ায় বসে একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছে তারা। হঠাৎ নীরবতা ভেঙে শিউলি আরহার দিকে তাকিয়ে বলল, ভাই, জেদ করে আর কতক্ষণ থাকবি বলতো? বাড়ি ফিরতে হবে তো নাকি? হ্যাঁ আরও, চল না বাড়ি যাই। এমনিতেই আমাদের পছন্দ করে না, তার উপর আজ শুধু দেরি নয়, অনেকটাই দেরি হয়ে গেছে। অলরেডি 4:30 বাজে। চল না যান, বাড়ি যাই প্লিজ। শিউলি মায়া দুজনে কারো কথার কোনো উত্তর দিল না। আরহা মুখ ভার করে অন্যমনস্ক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে বসে রইল। ঠিক তখনই রাস্তার ওপাশে চোখ পড়তেই শিউলি থমকে গেল। কলেজের প্রধান গেটের সামনে দাঁড়িয়ে আছে শেহজাদ। পরনে ইউনিফর্ম, মুখে মাস্ক। এই প্রচণ্ড গরমের মধ্যেও সে চারপাশে তাকিয়ে যেন কাউকে খুঁজছে। শিউলির বুঝতে বাকি রইল না মানুষটা আরহাকেই খুঁজছে। সে চুপি চুপি মায়ার কোনোই আলতো ধাক্কা দিয়ে চোখের ইশারায় শেহজাদকে দেখালো। মায়াও তাকিয়ে শেহজাদকে দেখে সব বুঝে নিয়ে ঠোঁট চেপে হাসল। দুজনে চোখাচোখি হতেই নীরব এক পরিকল্পনা হয়ে গেল। ততক্ষণে শেহজাদও ওদের দিকে তাকিয়েছে। মায়া শেহজাদকে কিছু একটা ইশারা করে স্বাভাবিক গলায় বলল, উফ, কি গরম পড়েছে রে। আরও, তোরা একটু এখানে বস, আমি সামনে গিয়ে দেখি ঠান্ডা কিছু পাওয়া যায় কিনা। কথাটা শেষ হতেই শিউলি যোগ করল, দাঁড়া, আমি যাচ্ছি তোর সঙ্গে। আমারও কিছু জিনিস কেনার আছে। এখন এখান থেকে সোজা বাসায় চলে যাব, পরে আবারও শুধু এগুলোর জন্য বেরোতে ইচ্ছে করবে না। আরও তুই বরং এখানেই বসে থাক, আমরা দুজনে যাই, 5-10 মিনিটের বেশি লাগবে না। কোনো উত্তর দিল না আরহা। মন খারাপ করে আগের মতোই মাথা নিচু করে বসে রইল। সেই সুযোগে শিউলি আর মায়া একে অপরের দিকে তাকিয়ে মুচকি হেসে ধীরে ধীরে সেখান থেকে সরে গেল। দুজনই ইচ্ছে করেই ওকে একা রেখে চলে গেল, যাতে শেহজাদ নিরিবিলিতে আরহার সঙ্গে কথা বলতে পারে। শিউলি আর মায়া চলে যেতেই আরহা আর সেখানে বসে থাকতে পারল না। অদ্ভুত এক শূন্যতায় সে ভর করলো বুকের ভেতর। ধীরে ধীরে উঠে কলেজ ভবনের পেছনের দিকটা হাঁটতে লাগলো। ওই দিকটায় একটা বড় বিল আছে। ক্লাসের ফাঁকে অনেকেই এখানে এসে কিছুক্ষণ বসে থাকে। আরহাও গিয়ে সেই বিলের পাড়ে বসে পড়ল। বাতাসে পানির ঢেউ হালকা শব্দ তুলে ভাঙছে। দূরে 2-1টা সাদা বক উড়ে বেড়াচ্ছে। অথচ প্রকৃতির এত শান্ত দৃশ্যও আজ ওর অস্থির মনটাকে একটুকু শান্ত করতে পারছে না। গত 2 দিন ধরে একটা কথাই বারবার মাথায় ঘুরছে। শেহজাদ আর একবারও ওকে ফোন করেনি, একবারও না। ভাবতেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ওর ফোন তো মিনি বেগম নিয়ে নিয়েছিলেন, সেটা শেহজাদ জানতো, অথচ একবারও খোঁজ নিল না ওর। চাইলে তো শিহাবের ফোনে একটা কল দিতে পারত, না হয় আম্মুর ফোনে অন্তত একবার খবর তো নিতে পারত। রাগ করে থাকলেও কি এতটুকু খোঁজ নেওয়ার ইচ্ছেও হলো না? এসব ভেবে আরহা নিজের অজান্তে ঠোঁট কামড়ে ধরল।
জেদ করে সেদিন কথা বলেনি ঠিকই, কিন্তু মনে মনে অপেক্ষা করছিল মানুষটা আবার ফোন করবে, হয়তো একটু বকা দেবে, তারপর জোর করেই কথা বলবে। কিন্তু সেই ফোন আর আসেনি। চোখ দুটো এবার ঝাপসা হয়ে এলো। বুকের ভেতর জমে থাকা অভিমান আর কষ্টগুলো আর ধরে রাখতে পারল না সে। মাথা নিচু করে হাঁটুর উপর মুখ লুকিয়ে নিঃশব্দে কাঁদতে লাগলো। মনে হচ্ছিল চারপাশে এত মানুষ থাকলেও এই মুহূর্তে সে ভীষণ একা। এভাবে চোরের মতো একা আছিস কেন? জামাই মরে গেছে তোর? গভীর পরিচিত কণ্ঠটা কানে আসতেই চমকে উঠল আরহা। কথাগুলো শুনে ধীরে ধীরে পেছনে ফিরে তাকালো সে। কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে শেহজাদ, পরনে অফিসিয়াল ইউনিফর্ম, মুখে মাস্কটা খুলে এক হাতে ধরে আছে। প্রচণ্ড রোদের কারণে কপালে চিকচিক করছে ঘাম, অথচ চোখ দুটো স্থির হয়ে আছে শুধু আরহার দিকেই। অবস্থা দেখেই বোঝা যাচ্ছে বাসায় এক মুহূর্ত দেরি করেনি মানুষটা, ছুটে চলে এসেছে আরহার কাছে। মুহূর্তের জন্য যেন থেমে গেল সময়। শেহজাদকে এভাবে দেখে দুদিনের জমে থাকা অভিমান, কষ্ট, অপেক্ষা সবকিছু একসঙ্গে আছড়ে পড়ল আরহার বুকের ভেতর। সে আর এক সেকেন্ডও নিজেকে সামলাতে পারল না। কোলের উপরে রাখা কলেজ ব্যাগটা অসাবধানে মাটিতে ফেলে দিয়ে প্রায় দৌড়ে গেল শেহজাদের দিকে। কোনো দ্বিধা না করে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরল ওকে। সবকিছু এত দ্রুত ঘটল যে শেহজাদ কয়েক সেকেন্ডের জন্য পুরোপুরি হতভম্ব হয়ে গেল। হাত দুটো মাঝ আকাশেই স্থির হয়ে রইল। কলেজ ক্যাম্পাস, আশেপাশের মানুষ, কিছুই যেন মাথায় কাজ করছিল না। পর মুহূর্তেই অনুভব করলো বুকের কাছে মুখ লুকিয়ে নিঃশব্দে কাঁদছে আরহা। মেয়েটার কাঁধটা কাঁপছে অবিরত। শেহজাদের বুকের ভেতরটাও অদ্ভুতভাবে মোচড় দিয়ে উঠল। এই দুদিন সেও অস্থির ছিল। কাজের চাপে নিজেকে ব্যস্ত রেখেছিল ঠিকই, কিন্তু সুযোগ পেলেই আরহার কল করে বারবার ওর খোঁজ নিয়েছে। সেদিনের ঘটনার জন্য রাগ হয়েছিল, বিরক্তও ছিল, তবু সেই রাগ কখনোই ওর জন্য করা চিন্তাটাকে দমিয়ে রাখতে পারেনি। একটা দীর্ঘশ্বাস ফেলে চারপাশে একবার তাকালো সে। কলেজ ক্যাম্পাসে দাঁড়িয়ে এভাবে জড়িয়ে থাকা ঠিক নয়, এটা সে জানে, কিন্তু এই মুহূর্তে কাঁদতে থাকা মেয়েটাকে দূরে সরিয়ে দেওয়ার নিষ্ঠুরতাও তার পক্ষে ছিল না। অজান্তেই ওর হাতটা উঠে এসেছিল আরহার পিঠের দিকে, কিন্তু মাঝপথেই নিজেকে থামিয়ে দিল সে। না, এভাবে আর এক সেকেন্ডও দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। আরহা এতটা কাছে এলেই কেন যেন নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সে। বুকের ভেতর অকারণেই ধুকভুকানি বেড়ে যায়, শরীরটাও কেমন অবশ হয়ে আসে। এতদিন ধরে যত্ন করে লুকিয়ে রাখা অনুভূতিগুলো যেন আজ সমস্ত বাঁধ ভেঙে ঠোঁটের কিনারায় এসে দাঁড়িয়েছে। পাগলিটা জানেই না ওর চোখের এক ফোঁটা জল শেহজাদের ভেতরটা কতটা পুড়িয়ে দেয়। ওর এভাবে এতটা কাছে চলে আসা শেহজাদকে কতটা অসহায় করে তোলে। ভীষণ ইচ্ছে করছে দু হাত বাড়িয়ে ওকে বুকের মাঝে আগলে রাখতে, সব কষ্ট, সব ভয় নিজের বুকে লুকিয়ে ফেলতে, যেন পৃথিবীর কোনো ঝড়ই আর ওকে ছুঁতে না পারে। কিন্তু পর মুহূর্তেই কঠিন বাস্তবতা তাকে টেনে নামালো। সব অনুভূতি সব সময় প্রকাশ করা যায় না, শুধু ভালোবাসা থাকলেই হয় না। সময়, পরিস্থিতি আর দায়িত্ব সব কিছুরও একটা হিসাব আছে। গভীর একটা শ্বাস নিয়ে শেহজাদ ধীরে ধীরে এক পা পিছিয়ে গেল। নিজের অস্থির হৃদয়টাকে কঠোরভাবে শাসন করলো সে। এখন নয়, একদমই নয়, এখনো অনেক পথ বাকি, অনেক দায়িত্ব অপূর্ণ। নিজের অনুভূতির কাছে হার মানার সময় এটা। গভীর একটা শ্বাস নিয়ে নিজেকে শক্ত করে শেহজাদ, তারপর খুব আলতো করে আরহার দু কাঁধে হাত রেখে তাকে নিজের থেকে একটু দূরে সরিয়ে দিয়ে বলল,